যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্য একদল পরাজিত শক্তি তারা প্রতিনিয়ত চক্রান্ত করে চলছে। কাজে সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এখানে ২৪-এর গণ অভ্যুত্থান দিয়ে মুক্তিযুদ্ধকে রিপ্লেস করার চেষ্টা করছে এবং ৪৭-কে এখানে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। সেই জন্য আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেইটা বাস্তবায়ন হয় নাই বলে ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থান সংগৃহীত হয়েছে। যে মব কালচার, এটা হলো যে মগের মূল্য আগে বলতো, এখন এটা মবের মূল্য আমাদের দেশটা এখানে হয়ে গেছে। আমরা মনে করি এই সমাজ এবং রাষ্ট্রের ভিত্তি বামপন্থী বলা হয়। মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের প্রশ্ন এবং সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, এটা ঠিক যে দেশে যদি গণতন্ত্র না থাকে, গণতন্ত্রের চর্চা না থাকে, গণতন্ত্রের নীতি মূল্যবোধ সেগুলো যদি বিকশিত না হয় সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাইলে কিন্তু এই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং এখানে মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা ভুলণ্ঠিত হতে বাধ্য। যেই কারণে আমরা একটা জিনিস বলি, উদাহরণ দিই। এখন একটা সমাজ, একটা রাষ্ট্র, আমাদেরকে বামপন্থী বলা হয়। আমরা মনে করি এই সমাজ এবং রাষ্ট্রের ভিত্তি হলো অর্থনীতি। তাহলে সেই অর্থনীতির মধ্যে যদি বিশৃঙ্খলা থাকে, নৈরাজ্য থাকে, তাহলে সমাজের উপরিকাঠামোতে, রাজনীতিতে এবং বিভিন্ন ক্ষেত্রে তার যে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সেটা অবধারিত। যেমনিভাবে মাটিতে ভূমিকম্প হলে বিল্ডিং যেমন কাঁপে, কম্পন ধরে, তেমনিভাবে এই অর্থনীতির মধ্যে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সেটা সর্বপ্রথমে দূর করা দরকার। সেটা না হলে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। এখানে আইনের শাসনের কথা বলছে, যে আইনের সীমাবদ্ধতার কথা বলছে। আমি বলছি যে আইনের শাসন না, একটা গণতান্ত্রিক আইনের শাসন। এখন ধরেন যদি আইনের শাসনের কথা বলেন, তাহলে এখানে বিশেষ ক্ষমতা আইন আছে। একটা ৫৪ ধারা যেটা ব্রিটিশ আমলে ছিল, সেই ৫৪ ধারার মতো নিবর্তনমূলক এবং অগণতান্ত্রিক আইন এটা নেই। যে কোনো মানুষকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করতে পারেন। এটা আজ পর্যন্ত ব্রিটিশ গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশের ৫৪ বছর, সেই ৫৪ বছরে কিন্তু এই আইনের পরিবর্তন হয় নাই, কেউ কোনো সরকার করে নাই। এখন এই যে বিশেষ ক্ষমতা আইন, সেটা শেখ মুজিবুর রহমান করেছেন ৭৪-এ। সেই বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে আমরা কিন্তু সবাই বলি, কিন্তু এই পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারপর তারা কেউই কিন্তু এটা বাতিল করে নাই এবং এটাকে সবাই কিন্তু ব্যবহার করেছে। রাজনৈতিক যে প্রতিপক্ষ এবং বিরুদ্ধ মত সেগুলো দমনের ক্ষেত্রে এটা ব্যবহার করেছে। এখানে আরও কিছু অনেকগুলো অগণতান্ত্রিক, যেমন ডিএমপি 86 নামে একটা আইন আছে। আপনি এখানে ৩ জন মানুষ একত্র হয়েছেন, সেটাকে যে কোনো মুহূর্তে সন্দেহ হইলে পরে আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন। এইটা একটা অগণতান্ত্রিক নিবর্তনমূলক আইন, এগুলো পরিবর্তন করা দরকার। ৫০৫-এর ক ধারা। এখন আপনি বলবেন যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি তাদের নামে কি বলছেন, আপনি বক্তব্য দিচ্ছেন, সেটার এগেনস্টে দেবেন। বিদেশি যে রাষ্ট্র আছে তাদের প্রতি আপনি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করছেন, এগুলো এই ৫০৫-এর ক দিয়ে আপনি সেখানে মানুষকে হ্যারাস করতে পারবেন। এই সমস্ত অগণতান্ত্রিক যে কালাকানুনগুলো আছে, আইনগুলো আছে, এগুলো বাতিল করার উদ্যোগ কেউ কিন্তু নেয় নাই। এই যে সংস্কার কমিশন হলো, ঐক্যমত্য কমিশন হলো, সেইখানেও কিন্তু এইগুলো বাতিলের ব্যাপারে কোনো আলোচনা সেখানে হয় নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে ডিএসএ নিয়ে আলোচনা হলো, সাইবার সুরক্ষার কথা আইন উপদেষ্টা এখানে বলে গেলেন, কিন্তু সেখানেও অনেক বিষয় সেখানে বলছে 90% করেছে, 10%, কিন্তু যেই 10% আছে সেটাই তো মূল, মানে মূল জিনিসটা রেখে বাকিগুলো আপনি যতই পরিবর্তন করেন তাহলে কিন্তু ওইটার অগণতান্ত্রিক যে চরিত্র, নিবর্তনমূলক চরিত্র, সেটা কিন্তু বহাল থাকবে। কাজে এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সেই সাইবার সুরক্ষা অধ্যাদেশের মধ্যে দিয়েও সেই বিষয়টা এখানে উপস্থিত রয়েছে। এখন এখানে দেখেন মানবাধিকার কীভাবে, অনেকে উদাহরণ দিয়েছেন, এই যে দীপু দাসের কথা বলছেন। তারপরে এখানে কয়েকদিন আগে শরীয়তপুরে খোকন চন্দ্র দাস একটা মানে স্টেশনারি দোকান করে, এখানে ফ্লেক্সিলোডের ব্যবসা করে, সেই ব্যবসা বা বিকাশ টিকাশ ইত্যাদি করে, তাকে সেখানে হত্যা করা হয়েছে। এবং এই পর্যন্ত পত্রপত্রিকার রিপোর্টই গত 15 দিনে এখানে 7 জন খুন হয়ে গেছে আইনশৃঙ্খলা, এবং 2 জন মনোনয়ন মানে নির্বাচনে প্রার্থী হওয়ার যে সম্ভাব্য প্রার্থী, সেই প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে। ওসমান হাদি মারা গেছে, আলমগীর সাহেব চট্টগ্রামের, তিনি মারা যায় নাই, জীবিতই আছেন, তার সাথে একজন কিন্তু মারা গেছে। 2 দিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির, তাকে হত্যা করা হলো প্রকাশ্য, এখানে দিবালোকে এখানে হত্যা করা হলো। এইগুলোর বিরুদ্ধে কোনো আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো সেখানে নাই। আর দেখেন কোন জায়গায় গেছে, এখানে এই যে বলছে যে মানবাধিকার, এখানে ধর্মীয় যারা সংখ্যালঘু বলেন, জাতিগত সংখ্যালঘু বলেন, তাদের উপর অত্যাচার। এটা শুধু ধর্মীয় সংখ্যালঘু না, বা এক ধর্মের লোক আরেক ধর্মের উপরে যে অত্যাচার করছে তা নয়, একই ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, তাদের মধ্যে যে নানা ফেতনা আছে, নানা বিভাজন আছে, ওহাবি আছে, সালাফি আছে, হানাফি আছে,
এরা একজন আরেক গ্রুপকে কিন্তু তারা আক্রমণ করছে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করে সেখানে তারা এখানে ঘোষণা দিচ্ছে। এই যে বিষয়গুলো, এবং নুরাল পাগরা, তাকে কবর দেওয়া মানুষ তাকে তুলে আগুনে পুড়িয়ে হত্যা করছে, এবং এটা শুরু করছে মঈনুদ্দিন খান বাদল, এখানে জাসদের এমপি ছিলেন, সংসদের নেতা ছিলেন, তার কবরে প্রথম কিন্তু আগুন দেয় চট্টগ্রামে। সেখানে এই ঘটনা, সেই ঘটনার যখন সূত্রপাত হয় তখন থেকেই যদি সেটাকে মানে থামানো না যায়, এটা কিন্তু ক্রমাগত বাড়তেই থাকে। আর যেটা বলছে যে মব কালচার, এটা হলো যে মগের মূল্যক আগে বলতো, এখন এটা মবের মূল্যক আমাদের দেশটা এখানে হয়ে গেছে। তো সেই জন্যই আমরা বলছি যে এই মবের মূল্যক থেকে পরিত্রাণের একটা উপায় হলো দেশে একটা গণতান্ত্রিক রীতিনীতি, প্রথা, প্রতিষ্ঠান, মূল্যবোধ সেগুলো গড়ে তোলা, এবং গণতন্ত্রের চর্চা, সেই চর্চাটা সর্বত্র বিকশিত করা। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বিশেষ ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলোর ভূমিকা যেমন আছে, এখানে উল্লেখ করেছে যে ক্ষমতায় গেলে গণতন্ত্র বিরোধী নিবর্তন চালায়, আর ক্ষমতার বাইরে থাকলে সবাই গণতন্ত্রের কথা বলে। বিগত দিনের যে ইতিহাস সেটাই আমাদেরকে সাক্ষ্য দেয়, সেটা প্রমাণ করে। সেই জন্য আমরা বলছি যে বিরোধী রাজনৈতিক দলগুলো, সেগুলোকে সোচ্চার থাকতে হবে। একই সাথে যে সুশীল সমাজ, সিভিল সোসাইটি আছে, তাদের ভূমিকাটাও এখানে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা সিভিল সোসাইটি বিগত দিনে আমাদের এখানে পালন করতে পারে নাই, সেখানে বিভাজন হয়ে গেছে। শিক্ষকদের বলেন, আইনজীবীদের বলেন, ডাক্তারদের বলেন, প্রকৌশলীদের বলেন, চিকিৎসকদের বলেন, সমস্ত ক্ষেত্রে ইভেন চেম্বার অফ কমার্স পর্যন্ত, ব্যবসায়ী যে প্রতিষ্ঠানদের সমিতি, সেই সমিতিগুলো এগুলো দখল হয়ে গেছে। দলীয়করণ দুই ভাগে, শার্প দুই ভাগে বিভক্ত। এখনও কিন্তু যে দ্বিদলীয় যে মেরুকরণটা, আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, আর এখন হয়ে গেছে বিএনপি জামাত, এই মেরুকরণের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। সেই জায়গার থেকে সেইটার একটা অবসান ঘটিয়ে একটা তৃতীয় বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানটা এখানে ঘটাতে হবে। তার জন্য সবাইকে মিলে একটু চেষ্টা করতে হবে। সেটা না হলে এখানে এই পরিস্থিতির অবসান ঘটানো যাবে না। এবং এই ক্ষেত্রে এই যে গণমাধ্যমের কথা বলছেন, সেই গণমাধ্যমের ভূমিকাও কিন্তু অপরিসীম। এই যে দ্বিদলীয় মেরুকরণ এখানে দাঁড় করাচ্ছে, আগেও যেরকম করাইতো এখনও করাচ্ছে, সেটা কিন্তু অন্যান্য পক্ষ, সেই পক্ষকে কিন্তু সেইভাবে স্পেস দেওয়া হয় না, মিডিয়াগুলো কিন্তু সেগুলো দেয় না। কারণ এখানেও দেখবেন বিএনপি জামাত, এবং সাথে একটু এনসিপিকে এখানে নেয়। আর বাইরের অপরাপর শক্তি, সেই শক্তিকে কিন্তু এখানে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় না। প্রাধান্য তো দূরে থাক, তাদের নিউজই কিন্তু এখানে কভার করা হয় না, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেই জন্যই বলছি যে স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা না, স্বাধীনতা মানে নিয়মের অধীনতা। এটা আমাদের বুঝতে হবে যে স্বাধীনতা মানে নিয়মের অধীনতা। তাহলে সেই গণতান্ত্রিক আইন, গণতান্ত্রিক নিয়ম, সেই নিয়মের যে অধীনতা, সেই অধীনতাটা এখানে করা দরকার। রাজনৈতিক সরকার থাকলে তার বিরুদ্ধে আমি সমালোচনা করতে পারবো, আলোচনা করতে পারবো, ডেমনস্ট্রেশন দিতে পারবো, সেই কথাগুলো। সেই জন্য একটা নির্বাচিত সরকার এখানে খুবই দরকার। এখানে বলছে যে মবের ক্ষেত্রে এখন যে 32 নম্বর 5ই আগস্টে ভাঙছে, সেটা বুঝলাম যে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভের কারণে ভাঙছে। কিন্তু তারপরে 4 বার এই যে হলো, এবং ঘোষণা দিয়ে এখানে মানে ওইদিকে মব নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে কি বলে যে বুলডোজার, সেগুলো আনা হচ্ছে, কোথার থেকে আনা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা নেয় না। এবং সরকারের প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বলছেন যে প্রেশার গ্রুপ, আরও অনেক উপদেষ্টা এদেরকে প্রশ্রয় দিয়েছে। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদেই এই সমস্ত যে মব, সেই মবের যে কাণ্ডকাণ্ড এগুলো ঘটছে। আর আমি এই নির্বাচনকে সামনে রেখে আজকে এখানে মিডিয়ার সামনে বলতে চাই, এবং সবার সামনে বলতে চাই, আমাদের সামনে আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জ। কারণ আমাদের এই জাতির অস্তিত্ব, আমাদের বাংলাদেশের অস্তিত্ব আগামী নির্বাচনের উপর নির্ভরশীল। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্যে একদল পরাজিত শক্তি তারা প্রতিনিয়ত চক্রান্ত করে চলছে। কাজেই সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এখানে 24-এর গণ অভ্যুত্থান দিয়ে মুক্তিযুদ্ধকে রিপ্লেস করার চেষ্টা করছে, এবং 47-কে এখানে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। সেই জন্য আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেইটা বাস্তবায়ন হয় নাই বলে 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থান সংগৃহীত হয়েছে। কাজেই মুক্তিযুদ্ধকে বাদ দিলে আমাদের অস্তিত্ব থাকবে না। মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি, বাংলাদেশের ভিত্তি। কাজেই মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, সাম্যের চেতনা, সমতার চেতনা, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের যে চেতনা, সেই চেতনাকে বাস্তবায়ন করার জন্যই আমাদের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের জনগণকে রায় দিতে হবে। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।